দর্শক, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপ। সঙ্গে আছি আমি বিএম এরশাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি হিসাবে যুক্ত হয়েছেন সানজিদা লাবণী, আগামী সংসদ নির্বাচনের সদস্য প্রার্থী, মুন্সিগঞ্জ ৪ আসন থেকে বাংলাদেশ জনতা ফ্রন্টের বাংলাদেশ সমমনা জোটের প্রার্থী। অন্যদিকে আমার বাম পাশে আছেন হুমায়ুন কবির লিটন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী জনতা পার্টি ভোলা ২ থেকে আপনি নির্বাচন করছেন। আপনাদের উভয়কে আমাদের এসবি টিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এসবি টিভি স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। জি, সানজিদা লাবণী, আপনাকে এসবি টিভির পক্ষ থেকে স্বাগত। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। যে শুরুতেই আপনার কাছে আসবো, হুমায়ুন কবির লিটন। আমরা জানি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু তার আগেই আমরা দেখতে পেলাম নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই যিনি জুলাই আন্দোলনের শীর্ষ নেতা এবং ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদি, তাকে সন্ত্রাসীরা গুলি করেছিলেন এবং তিনি দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়ার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং আজকে স্মরণকালের একটি জানাজার মধ্য দিয়ে তার সমাহিত হলো কাজী নজরুল ইসলামের পাশেই। তো এই যে নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন একজন মানুষকে হত্যা করা হলো, এবং শুধু এটাই নয়, আমরা জানি যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই অনাকাঙ্ক্ষিত বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তাতে কিন্তু জনমনে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজমান যে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা। তো এই বিষয়টা নিয়ে নাগরিকের নিরাপত্তা এবং আগামী নির্বাচন, এই বিষয়টাকে আপনি কিভাবে, আপনি এবং আপনার দল মূল্যায়িত করছেন? ধন্যবাদ। আসলে আমি মনে করি যেহেতু নিরাপত্তা এবং নির্বাচন দুটোই কিন্তু খুব কাছাকাছি, কারণ আমাদের দুটোই জীবনের জন্য একটা অপরিহার্য। যেহেতু নিরাপত্তা, তফসিল ঘোষণার পর দিনই এই দুর্ঘটনাটা ঘটলো, যেটা অপ্রত্যাশিত। আমরা আসলে কখনোই এরকম একটা নেক্কারজনক ঘটনা কখনোই প্রত্যাশা করি না, কিন্তু তারপরে যেহেতু ঘটে গেছে, যাতে এরপরে আর পুনরাবৃত্তি না ঘটে, আমাদের আমরা আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমাদের সরকারকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য বিনীত অনুরোধ করব, যাতে এই রকম অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। এবং একই সাথে আমরা এটাও চাইবো যে এই দুষ্কৃতিকারীদেরকে অবশ্যই আমরা চাইবো যে, জি, আমরা অবশ্যই চাইবো যে যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, যারাই এই ধরনের দুষ্কর্ম করার সাহস পায়, বা যার যে কোনো ইন্ধনে বা যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই ধরনের এই দেশটাকে একটা, যেহেতু একটা নির্বাচন, আমরা নির্বাচনের ট্রেনে চড়ে গেছি, নির্বাচনমুখী, নির্বাচন করতে যাচ্ছি, এই মুহূর্তে যেহেতু এই ব্যাঘাতটা যাতে কোনো দুষ্কৃতিকারে ঘটাতে যেতে না পারে, এই জন্য আমাদের সরকারকে বলবো সচেষ্ট থাকতে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে দেখে। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমাদের যেই হাদি ভাই, উনি যেভাবে যেই দুর্ঘটনা ভাবে নিহত হয়েছেন, এটা একেবারে আমরা কোনোভাবে অনাকাঙ্ক্ষিত, আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আসলে মনে হয় যেন উনি মৃত্যুর আগে সব বুঝে গেছেন, বলে গেছেন। উনি বলেছেন যে একটা গুলি করলেই, গুলি মাথায় না করা পর্যন্ত আমরা থামবো না, হ্যাঁ, আমরা থামবো না। কিন্তু উনি অকুতু ভয়কে জয় করেই কিন্তু উনি এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, এই দেশের মানুষের জন্য মানে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে। উনি আমরা দেখছি যে এর আগে ফ্যাসিস্ট আমলের পর থেকে যে জুলাই যোদ্ধারা যেভাবে অকুতু ভয়কে জয় করেছে দেশটাকে শান্তি করার জন্য, আসলে আমরা ততটুকু শান্তি কিন্তু পাইনি। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম সেই তার কাছেও আমরা যেতে পারিনি, কিন্তু আমরা আশা ছেড়ে দিইনি। আমরা আশা করি যে আমরা দেশটা সুন্দরভাবে আবার সেই কাঙ্ক্ষিত আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। যে উদ্দেশ্য নিয়ে বিপ্লব করেছি, যে আমরা যেই একটা যুদ্ধ করেছি, এই যুদ্ধ যদিও চলমান, কিন্তু তারপরেও আমরা চাই যে একটা সময় আমরা এই যুদ্ধের অবসান ঘটবে, থামতে হবে। তো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এবং আজকে যে বিশাল একটা আমরা জানাজা দেখলাম, এটা আসলে আমার মনে হয় না যে আমার এত বছর বয়সে আমি কখনো এত মানুষের এত বড় একটা জানাজা কখনো দেখিনি। আসলে মানুষের মনের অভিব্যক্তি প্রকাশ করতেই কিন্তু সবাই জানাজায় অংশগ্রহণ করেছে।
যে আমরা আপনার কাছে আবার আসবো। জি জি আমরা এখন আসবো সানজিদা লাবণী। যেমনটি বলছিলাম, আপনি নিশ্চয়ই ওসমান হাদির নাম শুনেছেন। জি। ওসমান হাদিকে আপনি চিনেন তো? জি, ওসমান হাদি ভাই আমাদের দেশের একজন খুব সম্মানজনিত একজন ব্যক্তি এবং তরুণদের আইডল বলা যায়। আমাদের, হ্যাঁ, 18 আইডল। কোটি মানুষের আইডল ইয়েস, বললে ভুল হবে ইয়েস, না। ইয়েস। এবং আমরা আসলে এটা অনাকাঙ্ক্ষিতভাবে ওনার মৃত্যু, এটা কখনোই আমরা আশা করিনি, কিন্তু এটা দেখে আসলে আমরা সবাই একটু বিব্রত হয়ে বিব্রত গেছি। নয়, 18 কোটি মানুষই কেঁদেছে বলা যায়। একদমই, একদমই। মানে এটা নিয়ে যে কি বলবো, বলার ভাষাও আমার আসছে না। কারণ আমরা পরবর্তীতে বা পরবর্তী প্রজন্মে এরকম আজও আমরা এই ওসমান হাদি ভাইয়ের মতন আমরা কাউকে পাবো কিনা এটা একদমই অনিশ্চিত। আর ওইভাবে আমরা চাচ্ছি আমাদের এরকম অনাকাঙ্ক্ষিত অনেক আরো, যেমন আমাদের এবং আজকে আরো কিন্তু আপনি ভাই। জানেন যে বিশেষ করে ওসমান হাদির যে জানাজাটা হয়েছে, হ্যাঁ, কোন মিডিয়াতে হচ্ছে 50 লাখ মতো হ্যাঁ, লোক নাকি হ্যাঁ, জানাজায় শরীক হয়েছে, এবং এটা জি, স্মরণকালের একটা। একদম, একদম স্মরণকালের, এটা আমাদের একদম ইতিহাস হয়ে থাকবে। এবং ওসমান হাদি ভাই যেটা উনি যেটা দেশের জন্য করেছেন এবং নিঃস্বার্থভাবে করেছেন, এবং উনি যা যা বলে গিয়েছেন ঠিক সেইভাবেই ওনার মৃত্যুটা হয়েছে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এটাই সবচেয়ে বেশি অবাক কাণ্ড যে উনি মন থেকে, আমরা এরকম আরো ভাই জানি না আজও আছে কিনা বা আমরা পাবো কিনা, উনি ওনার মনের ইচ্ছে উনি কিভাবে মৃত্যুবরণ করবে এটা আমরা কেউ কখনো জানি না, কিন্তু এই হাদি ভাই কিন্তু সমস্ত কিছু উনি উজাড় করে ওনার যে প্রতিভা বা প্রতিবাদ বা দেশের জন্য কিছু করার জন্য উনি যে মানে খুব মানে একদম একান্তভাবে নিজেকে এই দেশের জন্য এক কথায় যে সংগ্রামী, উনি এটা অভিভুক্ত করে এটা সবাইকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে দেশকে রক্ষা করতে হলে বা দেশের জনগণকে ভালো রাখতে হলে, নাগরিকত্বকে যদি সঠিকভাবে ওইভাবে স্বাধীনভাবে চলার জন্য তাকে ওইভাবে মানে মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য এবং জন্য, গণতন্ত্রকে হ্যাঁ, উনি পরিপূর্ণ রক্ত রূপদান দিয়ে করার জন্য যা কিছু এবং করা ছিল ওনার উনি সামনের জানকে সারিতে থেকে উজাড় করে দিয়ে উনি নিঃস্বার্থভাবে উনি গত এক সপ্তাহ জুম্মার নামাজ শেষে উনি নিজে উনি নামাজ আশঙ্কা পড়ে, করতেছিলেন, কিন্তু উনি ওনার হ্যাঁ, জীবনকে আশঙ্কা করতেছিলেন হ্যাঁ, যে সেভাবে আশঙ্কা উনি করেছেন, মৃত্যুবরণ এবং করছেন। উনি দেখতেও পাচ্ছেন, জানি না উনি একজন মানে নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ, নিঃসন্দেহে উনি দেশের জন্য কিছু করার চেষ্টা করেছেন করেছেন বা এবং ইচ্ছা ছিল ছিল তার। ছিল বিদায় মন থেকে উনি কিভাবে ওনার মৃত্যু হবে বা দেশের জন্য কিছু করতে গেলে কিভাবে যান উনি উজাড় পূর্ব করতে হয়, ওইভাবে অনুমান উনি করতে পারছিলেন। পূর্বভাবে উনি কিন্তু একটা আন্দাজ করতে পেরেছে। কারণ আমরাও যে নিরাপত্তাহীনতা আমাদের দেশের নাগরিকত্ব ভুগতেছে, ওইটা উনি ফিল করার জন্য, অনুভব করার জন্য উনি বুঝতে পেরেছে যে ওনার আচ্ছা, সামনের দিনগুলোতে কি আরেকটা হতে বিষয় পারে। সেটা হচ্ছে এই যে ওসমান হাদির মৃত্যু এবং আগামী নির্বাচনকে কোনো প্রশ্নবিদ্ধ করার মতো ঘটনা কিনা, এটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমার মনে হয় যে হ্যাঁ, ওই ওনাকে আহ, হাদি ভাইয়ের মতো যদি আমাদের আরো ভাই, জানি না আদৌ আমরা পাবো কিনা, কিন্তু ওনাকে আসলে এভাবে নিষ্কৃতভাবে ওনাকে এভাবে শেষ করে দিয়েছে যেন আমাদের দেশটা আরো অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ হয়, সৃষ্টি এবং হয় এবং আমাদের যে নির্বাচনকে তফসিল বিঘ্নিত ঘোষণা হয়। হয়েছে এটাকে আসলে, প্রশ্নবিদ্ধ করে নির্বাচনটাকে ইয়েস, পিছিয়ে দেওয়ার কোনো জি, ষড়যন্ত্র থাকতে পারে বলে আপনি ষড়যন্ত্র আশা করছেন। থাকতে পারে জি, এরকম আপনাকে একটা অসংখ্য আশা ধন্যবাদ। আমরা আবারও করতেছি। আপনার কাছে আসবো। জি, জি, লিটন সাহেব, আপনার কাছে ঠিক একই ধরনের প্রশ্ন। এই যে ওসমান হাদির মৃত্যুকাণ্ড এবং আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটার কোনো ষড়যন্ত্র আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি একটা ষড়যন্ত্রই মনে করছি। কারণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই যেভাবে দেশের জন্য যে বক্তৃতাগুলো দিয়েছেন, এবং ওনাকে অনেকবার হুমকি দেওয়া হয়েছিল, এরপরেও আমরা যাই মুক্ত মঞ্চ, এই ইনকিলাব মঞ্চের ছাড়া অন্যান্য যারা আছে, যেমন অন্য নেতৃবৃন্দরা জুলাই যোদ্ধাদেরকে এখনো কিন্তু অনবরত হুমকি দিয়ে উনি কিন্তু যাচ্ছেন। একটা চমৎকার কথা বলে গিয়েছিলেন মৃত্যুর আগে। আপনি নিশ্চয়ই, আমি দেখেছি, আমি বিশ্বাস যে আপনিও দেখেছেন, যে উনি বলেছিলেন যে আমি ভীষণভাবে ইচ্ছা প্রকাশ করি যে আমার সামনে গুলি আসছে, আমি গুলিতে ঝাঁঝরা হয়ে জীবন দিয়েছি, আমার এটা নিয়ে কোনো দুঃখ নাই, আমাকে যে কেউ গুলি করে মারতেই পারে, তবে আমি এটা চাবো যে আমার মৃত্যুর পরে যেন ওই গুলি যে আমাকে করে মারলো তার তার জন্য জন্য সঠিক বিচারটা, বিচার হ্যাঁ, হয়। সঠিক বিচার হয়, রাইট। এইটা বলেছেন, এবং উনি তো আসলে যেই আমাদেরকে যেভাবে যে শিক্ষাটা দিয়ে গেছেন, এটা কিন্তু ভুলার নয়। কারণ উনি জুলাই মঞ্চে যখন উনি যখন এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করছেন, তখন ওনার বাসার থেকে দূরত্ব মাত্র 20 থেকে 25 মিনিটের নাকি। কিন্তু উনি ওনার ওয়াইফ যখন মানে মানে গর্ভধারণ। গর্ভধারিণী বা সন্তান সম্ভবা, ঠিক তখনও উনি ওষুধ কিনতেও ভুলে গেছেন।
এবং যখন ফোন করে বলছে তখন 2-3 দিন পরে ওনার মনে হয়েছে যে ওষুধ বাসায় পৌঁছানো দরকার। অথচ বাসা থেকে ফোন করলে বলতো তুমি তো যেখানে ভাবে আসো ওইখান থেকে আসতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। তাই না? আপনি কিন্তু দেখেন উসমানী তারপরেও উনি আমাদের জন্য, দেশের জন্য, এই আমাদের যে মুক্তি, আমরা যে একটা চাপা কান্নার মধ্যে ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না, দেশের যে একটা প্রেক্ষাপটের পরিবর্তন দরকার উনি এটা উপলব্ধি উপলব্ধি করেছেন। করেছেন। এবং হ্যাঁ, তাই না, আপনি দেখেন উনি একমাত্র ব্যক্তি যিনি জুলাই যোদ্ধা হয়েও উনি এই যে আহ, জুলাই আন্দোলনের যে সকল শীর্ষ নেতা ছিলেন, পরবর্তীতে এনসিপির মতো একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু উনি কথা হ্যাঁ, বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। উনি কথা না, বলেছেন আওয়ামী লীগের উনি বিরুদ্ধে, উনি কথা ইনসাফের বলেছেন বিরুদ্ধে, হ্যাঁ, উনি উনি সবসময় কথা ইনসাফ বলেছেন ভিত্তিক কথা জামাতের বলেছেন। বিরুদ্ধে, উনি কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে, উনি কিন্তু প্রতিবাদ করেছেন। উনি বলেছেন যে কেউ আমার শত্রু না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউ আমার শত্রু না, যদি আমরা দেশের পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি। বক্তব্য এটাও দেখেছি আমি যে উনি একথাও বলেছেন যে আওয়ামী লীগ মানেই যে অপরাধী তা না, সেটা রাইট, ভেবে তাকে শাস্তি দেওয়া যাবে জি না। জি জি জি। তো সত্যি আমার কাছে খুব আশ্চর্য লাগে এবং খুব হৃদয় ভারাক্রান্ত মন নিয়েই বলছি যে আজকে হাদি ভাই আমাদের মাঝে নাই। খুবই অবাক লাগে, বিশ্বাস করতে কষ্ট হয়। আপনি কি আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন কিনা, যে আসলে নির্বাচন কি যথাসময়ে হওয়ার সম্ভাবনা আছে না, কিনা? আমি মনে করি নির্বাচন যথাসময়ে হবে। এই একজন হাদিকে মেরেই সবার মুখ বন্ধ করে দিবে, বাক বন্ধ করে দিবে, এটা না, এটা বিশ্বাস করি না। নির্বাচন হবে ইনশাল্লাহ, তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। প্রশ্ন লাবণী, সঞ্জিদা আক্তার লাবণী, আপনার কাছেও, যে আগামী নির্বাচন নিয়ে আপনি কোনো সংশয় দেখছেন কিনা, নির্বাচন হবে কি হবে না? জনমনে কিন্তু এরকম একটা প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে আবারও সুন্দর একটি আমাকে প্রশ্ন কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আহ, ওসমান হাদি ভাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং জনগণকে দেখিয়ে দিয়েছেন যে একটি হাদি 18 কোটির মাঝে একটি হাদি না, 18 কোটি হাদি আছেন। উনি ওনার নিজের ওনার জীবনটাকে উৎসর্গ করে উনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে আমি যদি এখানে রক্তাক্ত বিতাড়িত হয়ে আমি যদি নাও থাকি তাহলে ও থেমে থাকবে না যুদ্ধ, যতই হোক দেশে স্বাধীনতা আসবেই, আনতে হবে। এবং আপনি আপনি শুধু এটুকু বলেন যে আগামী নির্বাচনে আপনি কোনো সংশয় করছেন কিনা, নির্বাচনকে আপনি মনে করেন যথাসময়ে নির্বাচন হবে তফসিল ঘোষণা মোতাবেক, নাকি নির্বাচন নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? নির্বাচন নিয়ে কোনো সংশয় আমার নেই, তবে নিরাপত্তাহীনতা একটু জনগণের মাঝে বেশ কাজ করে যাচ্ছে, কিন্তু জনগণ সেটা থেমে নেই। হ্যাঁ, এখন যদি নিরাপত্তা জনগণকে একটু দেওয়া হয় তাহলে জনগণ আরো আনন্দ উৎকণ্ঠিত হয়ে নির্বাচন তার আগ্রহ দেখাবে এবং জনগণের শান্তির জন্য এবং দেশের শান্তির জন্য আমি মনে করি নির্বাচন খুব এটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন। ধন্যবাদ। আমি সর্বশেষ আমরা আলোচনা করতে করতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে জি, ধন্যবাদ। আপনার কাছে শুধু এটাকে মানে সর্বশেষ মেসেজটা, যে আপনি যেখান থেকে নির্বাচন করছেন মুন্সিগঞ্জ 4 থেকে, আপনি এই মুহূর্তে আমাদের এসবিটিভির মাধ্যমে আপনার মুন্সিগঞ্জের ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এসবিটিভির মাধ্যমে থেকে আমি আমার মুন্সিগঞ্জ 4 আসনের ভোটারদেরকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো দেখেছেন এটা মুন্সিগঞ্জ 4 আসনের ভোটারদের জন্য কথাটা বলা, আপনারা তো এর আগেও দেখেছেন এবং আপনারা অনুভবও করেছেন, অনেকের সাথেই আপনারা ভোট দিয়ে আপনারা এটা উন্নয়নের অনেক কিছু আপনারা চেষ্টা করেছেন এবং ছিলেন। এখন আমরা নতুন করে আমরা আপনাদের কাছে চাইবো যে আমাদেরকে ভোট দিয়ে উৎসাহিত করেন, দেখি আপনাদের জন্য আমরা নতুন কিছু করার জন্য আমাদের ইচ্ছে আছে এবং আপনাদেরকে একটু স্বতন্ত্রভাবে এবং সুন্দর কিছু উপহার দিতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। জি, লিটন, আপনার কাছে আসবো। আপনি ঠিক এই মুহূর্তে আপনার নির্বাচনী এলাকা ভোলা 2, এই ভোলা 2 এর জনগণকে আপনি আপনার ভোটারদেরকে কি মেসেজ দিতে চান, আমাদের এসবিটিভির মাধ্যমে আপনি দেওয়ার সুযোগ রয়েছে, দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। এসবিটিভির মাধ্যমে আমি আমার ভোলাবাসীকে জানাতে চাই যে এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, আমরা যেমন মাকে যেমন ভালোবাসি, আমি আমার ভোলার জনগণকে ঠিক তেমনি ভালোবাসি। তো সুতরাং আমি আপনাদের জন্য যে কাজটা করব, প্রথমত আমাদের ভোলা বরিশাল সেতু, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এবং এই ভোলা বরিশাল সেতুর জন্য আমরা কিন্তু আন্দোলন করেছি। আমাদের ছেলেরা নদী সাঁতরিয়ে ঢাকায় এসেছে, আন্দোলন করেছে, এবং প্রেস ক্লাবের সামনে অনেক দিন এ নিয়ে আমরা অনেক মানববন্ধন করেছি যে ভোলা বরিশাল সেতু,
আসলে এটা আমাদের শুধু দাবি তা না, প্রাণের দাবি। এটা প্রাণের দাবি, আমাদের ভোলাবাসীর সকলের দাবি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আমাদের জন্য, যেটা আমাদের শৌখিন বা আমাদের জন্য এমনি প্রয়োজন না, আমাদের অনেক প্রয়োজন। এটা বিগত দিনেও হতো। আমি মনে করি যে আমাদের লঞ্চ মানে এটা ব্যবসায়ীরা ভোলা জনগণের মৌলিক দাবি। মৌলিক দাবি। আমাদের এর আগে যেসব নেতারা, আমাদের চেয়ে অনেক বড় বড় নেতারা এই ভোলার থেকে মন্ত্রী হয়েছেন, এবং তারা চেষ্টা করলে কিন্তু পারতেন। আমি মনে করি যে তারা আসলে এটা চেষ্টাই করেন নাই কখনো, কারণ তাদের বিভিন্ন ধরনের ব্যবসা বন্ধ হয়ে আর যাবে কি করতে বা চান? লঞ্চ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই কারণেই কিন্তু, মূলত এই কারণেই। আপনি এছাড়া আর কি প্রতিশ্রুতি না, দিতে চান? এছাড়া আমি যে মনে করি যে ভোলা বরিশাল সেতুটা যেই স্ট্রাকচারে আছে, যদি এই স্ট্রাকচারে না হয়, আমি মনে করি যে দিক পরিবর্তন করে আরো ছোট করে, যেমন ভেলুমিয়ার উপর দিয়ে যদি করা যায়, অত বড় সেতু না হলেও ছোট সেতু হলো, এনি হাউ আমার ভোলা সেতু আমাদের দরকার। এবং আমি যদি ইনশাল্লাহ আপনাদের রায় নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে ভোলা বরিশাল সেতু করা। দ্বিতীয় হচ্ছে আমাদের ভোলায় একটা মেডিকেল কলেজ দরকার এবং একটি আধুনিক হাসপাতাল দরকার। কারণ হচ্ছে কি, যদি কখনো কোনো মানুষ রাতে বা দিনে কখনো অসুস্থ হয়, আমাদের ভোলাটা হচ্ছে একটা ভিন্ন দ্বীপ জেলা। এখান থেকে ঢাকার সঙ্গে বা অন্য কোথাও কোনো জায়গায় এই রুগীকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হয় না। বিশেষ করে রাত নেমে আসলে তো পুরো বিচ্ছিন্ন একটা দ্বীপ। তো সুতরাং আমাদের এখানে একটি মেডিকেল কলেজ এবং একটি আধুনিক হাসপাতাল খুবই প্রয়োজন। এরপরে আমাদের শিক্ষা ব্যবস্থা, ভোলায় কিন্তু শিক্ষার হার অনেক বেশি, কিন্তু আমাদের পড়াশোনা করতে যেতে হয় বরিশাল অথবা ঢাকায়। তো আমাদের যদি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, আমি মনে করি যে আমাদের যে শিক্ষার কার্যক্রমটা ভালো হবে এবং আরো। যে মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই এসবিটিভি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। পাশাপাশি এটাও বলবো যে আপনি ভোলাবাসীর যে স্বপ্ন দেখিয়েছেন, আপনি ভোলাবাসীর এই সকল দুঃখ কষ্ট নিরসনের জন্য মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যান এবং ভোলাবাসীর পক্ষে কথা বলুন। সেই দোয়া প্রার্থনা আমরা আমাদের স্টুডিও থেকে করি। ভালো থাকুন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি আরো কিছু আমার কাজ আছে, আমাদের সুযোগ যেটা নেই হচ্ছে আর কি। এখন আমরা মাদক মুক্ত, আমাদের সন্ত্রাস নির্দিষ্ট মুক্ত, সময়ের মধ্যেই বিদায় চাঁদা নেব। মুক্ত একটি সুন্দর ইনসাম ভিত্তিক জি, রাজনীতি করতে আমরা চাই আমি আশা করি আসলে। আপনি জি, আপনার অসংখ্য লক্ষ্যে ধন্যবাদ। জি, পৌঁছেছেন এবং ভোলাবাসীর জন্য কাজ করুন। দর্শক, এতক্ষণ ধন্যবাদ দেখছিলেন আপনাকে। এসবিটিভির গণস্বাস্থ্য নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির লিটন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী জনতা পার্টি, এবং অপরদিকে আমার ডান পাশে ছিলেন সানজিদা লাবনী, সংসদ নির্বাচনের পদপ্রার্থী, মুন্সিগঞ্জ ৪, বাংলাদেশ জনতা ফ্রন্টের পক্ষ থেকে। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবিটিভি